কোনো যুদ্ধ যখন শুরু হয়, রাজনীতিকরা শুরুর দিকে অস্ত্র যোগায়। বড় লোকেরা রুটি দিয়ে তারা সাহায্য করে, তারা যোগান দেয়, আর গরিবেরা নিজেদের সন্তানদেরকে তুলে দেয় যুদ্ধের জন্য। যুদ্ধ যখন শেষ হয় তখন কি হয়? তখন রাজনীতিকরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়, আর ধনীরা খাবারের দাম বাড়িয়ে দেয়। পরে কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর গরিবেরা যুদ্ধে নিহত সন্তানদের কবর খুঁজে বেড়ায়। গভীর বেদনার কথা এবং সারা দুনিয়ার ইতিহাসের একটা গভীর সত্য কথা এটা একটা। একইভাবে এবারও 24-এর যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, এটাকেও মুক্তিযুদ্ধের যেমন একটা গণযুদ্ধকে একটা পরিবারের বীরত্বের কাহিনী হিসাবে তুলে ধরা হচ্ছে, একইভাবে এবারকার গণ অভ্যুত্থানকেও কয়েকজনের একটা বীরত্বব্যঞ্জক সংগ্রাম। যে লড়াইটা ছিল 16 বছর 36 দিনের, সকল রাজনৈতিক দল এবং সমাজের প্রায় সকল মানুষ জানবাজি লড়াই, এবং যে লড়াই 36 দিনে যে লড়াই সবাই অংশ নিয়েছে, এই লড়াইকে মুক্তিযুদ্ধের মতন এবার এই ইতিহাসকে একটা রূপকথায় পর্যবসিত করা হচ্ছে। ফলে সে কারণের জন্য মন্টু ভাইয়ের উপরে গণফোরাম আপনারা তার একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক জীবনী তৈরি করবেন। আমি আজকের অনুরোধটা করতে চাই। আপনারা এখানে যে ছোট্ট একটা বই লিখেছেন, এখানে দেখছিলাম, এটা মন্টু ভাইয়ের লড়াইয়ের পুরো চিত্র না, এটা খণ্ডাংশ, এটাকে বলা যাবে না। সুতরাং আশা করি এই দায়িত্বটা গণফোরাম আপনারা দায়িত্ব নেবেন, এবং মন্টু ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীর আগে আমরা একটা স্মারকগ্রন্থ মন্টু ভাইয়ের উপরে দেখতে চাই। এটা মন্টু ভাইয়ের জন্য কোনো কিছু যায় আসে না, কিন্তু মন্টু ভাইদের লড়াইটা এই প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বীরেরা বেঁচে থাকে তাদের এই আদর্শের উত্তরাধিকার। সর্বশেষ লাইন যেটা আপনারা এখানে লিখেছেন, মন্টু ভাইয়ের কথা লিখেছেন, দেশের জন্য লড়াই করো, আদর্শের জন্য বাঁচো। পৃথিবীতে আপন রক্তের জন্য বেশি মানুষ জীবন দেয় নাই, অধিকাংশ মানুষ জীবন দিয়েছে আদর্শের জন্য। আপনারা জানেন মন্টু ভাই সে আদর্শটাকে তিনি লালন করেছেন শেষ পর্যন্ত। আমি এখনকার যে পরিস্থিতি সেটা বলতে চাই। ঠিক এই মুহূর্তে আমাদের মনটা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা দেশের পরিস্থিতি একটা অনিশ্চিত জায়গায় মোড় নিচ্ছে কিনা, আপনাদের মতন আমরা গভীরভাবে আমরা খুবই উদ্বিগ্ন। এবং দেখছি এবং গত প্রায় 1 বছর ধরে প্রায় গণিমতের মাল মনে করে বাংলাদেশটাকে যেভাবে এই বিদ্যমান যে সরকার, আমাদের সমর্থিত সরকার, সেই সরকারের ছত্রছায়া থেকে কিভাবে আজকে মানুষের স্বপ্নটাকে প্রায় হতাশায় পরিণত করা হচ্ছে, দুঃস্বপ্নে পরিণত করা হচ্ছে, এবং আওয়ামী ফ্যাসিবাদী জমানার কথা নতুন করে আবার মানুষকে মনে করিয়ে দিচ্ছে। এটা আমাদের জন্য বিব্রতকর, লজ্জার রাজনৈতিক পরাজয়। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মব সন্ত্রাস আর বরদাস্ত করা হবে না। তার মানে এতদিন ধরে এটা বরদাস্ত করে এসছেন, এতদিন ধরে এগুলোকে আপনারা করতে দিয়েছেন। কথা তো সত্য কথা। 32 নম্বর থেকে শুরু করে এ পর্যন্ত যত ভাঙচুর, যতগুলো ঘটনা, অধিকাংশ ঘটনাই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই ঘটনাগুলো সংগঠিত হয়েছে। এই দায়কে আপনারা অস্বীকার করতে পারবেন? এই দায়িত্ব আপনারা অস্বীকার করতে পারবেন না। এখন বলছেন আমরা মব সন্ত্রাসকে আমরা এখন মোকাবেলা করব। তারপরে এখন এটা পুরো দেশটাকে একটা আধা নৈরাজ্যের দিকে পুরো দেশটাকে আপনারা এখন ঠেলে দিয়েছেন, এবং এই আধা নৈরাজ্যিক অবস্থার সুযোগ গ্রহণ করছে রাজনৈতিক দুর্বৃত্ত লুম্পেনরা, যারা বিভিন্ন দলের ছত্রছায়। এবং আমি বলেছি, এখন যারা সরকারের চারপাশে আছেন, এই 2-3 কিলোমিটারের মধ্যে যাদেরকে দেখছেন 100টা সংগঠন, ঘটনাক্রমে হাসিনা 6 মাস থেকে গেলে এদের 14 আনাকে রাজপথে এদেরকে দেখা যেত না। এখন তারা সবাই হাজির হয়েছে এবং তারা এই বিপ্লবের এখন তারা শেয়ার নেবে। তো এই হলো দুর্ভাগ্যের জায়গাটা। আমরা একটা খুব বিপদের মধ্যে আমরা এখন আছি। বাংলাদেশের অভ্যন্তরীণ ঝুঁকিটা ক্রমান্বয়ে বাড়ছে, সরকার সামাল দিতে পারছে না, কোনোভাবে সরকার সামাল দিতে পারছে না। আমরা বলেছি বিচারের কাজ দৃশ্যমান হচ্ছে,
আমরা বলেছি সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। আজকে আমরা সংস্কারের ঐক্যমত কমিশনের মিটিং থেকে আমরা এসেছি, বারবার করে বলেছি আমরা যেখানে ন্যূনতম ঐক্যমত হবে সেখানে তার উপরে দাঁড়িয়ে জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই। বাকি থাকে সরকারি প্রশাসনিক প্রস্তুতি। মেহরবানি করে সরকার ঝেড়ে কথা বলেন এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের যে কথাটা একভাবে আপনারা প্রকাশ করেছেন তার উপরে দাঁড়ান এবং নির্বাচন যত বিলম্বিত হবে, যত অনিশ্চিত হবে, দেশের অভ্যন্তরীণ ঝুঁকি তত বাড়বে, আমাদের আঞ্চলিক ঝুঁকি, চারপাশে আমাদের যে ঝুঁকিটা, দেশের নিরাপত্তার ঝুঁকিটাও তত বেশি বাড়তে থাকবে। এবং এই পরিস্থিতি যদি চলে, আমি সেজন্য কথাটা বলে শেষ করব, তাহলে এই পরিস্থিতি আমাদের করণীয় কী? যারা আন্দোলনের কাতারে ছিলাম, মন্টু ভাই ওনার সঙ্গে জীবনের শেষ দিকে এসে আমাদের নৈকট্য হয়েছে, ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে যুগপৎ ধারায় আন্দোলন করতে চেয়ে আমাদের অফিসে, তার বাসায়, অসংখ্য গণফোরামের অফিসে আমাদের সভা হয়েছে। তাহলে তিনি আমাদের এবারকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ সিপাহসালার, এবার এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের গণফোরাম তার গুরুত্বপূর্ণ অংশীদার। শেষ কথা যেটা বলতে চাই, আন্দোলনের সমস্ত শক্তিগুলোর মধ্যে কিছু আমরা ভাগ বিভক্তি লক্ষ্য করেছি। বিএনপিকে বলতে চাই, মেহরবানি করে যারা দুর্দিনে আন্দোলনের সাথে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ঐক্যের এই সেতু বন্ধনটা কোনোভাবে যাতে ছিঁড়ে না যায়, এটাকে যত্ন করে রক্ষা করা দরকার। নতুন প্রাণ, আমাদের ছাত্র তরুণ নারীরা নতুন মানুষ, অনেকের আশা ইতিমধ্যে হতাশায় পর্যবেসিত হচ্ছে। মানুষের স্বপ্নটাকে জাগিয়ে রাখা দরকার, আশাটাকে জাগিয়ে রাখা দরকার এবং সমস্ত যে মানুষ নতুন পরিবর্তনের স্বপ্ন আমরা দেখেছি সেই মানুষকে ঐক্যবদ্ধ করা দরকার। শেষ বাক্যটা বলি, সাপে কাটায় রুগীকে নাকি ঘুমাতে দিতে হয় না, এই রুগীকে জাগিয়ে রাখতে হয়। রুগী নাকি ঘুমিয়ে গেলে রুগী নাকি মারা যায়। বাংলাদেশ এখন যে ক্রস রোডের মধ্যে আছে এবং বাংলাদেশ নিয়ে বহু ধরনের অভ্যন্তরীণ, আঞ্চলিক, আন্তর্জাতিকভাবে বহু ষড়যন্ত্র, অনেক ধরনের নাশকতার গন্ধ আমরা পাচ্ছি, নানা ধরনের তৎপরতার আমরা গন্ধ পাচ্ছি। এ সময় আমাদের দায়িত্ব কি? মাথা ঠান্ডা রেখে, চোখ কান খোলা রেখে জনগণের ঐক্যটাকে তৈরি করা, লড়াইয়ের শক্তিগুলোর মধ্যে ন্যূনতম সংহতিটাকে গড়ে তোলা এবং জেগে থাকা এখন শেষ পর্যন্ত। বেশি আগে যারা বিজয় উৎসব করতে চান সেটা খুব ভুল হবে। মেহরবানি করে আরেকটু ধৈর্য আমরা নিই, নিজের কাজগুলো করি এবং সরকারকে বলেছি আপনি সিরাতুল মুস্তাকিমে হাঁটেন। আপনারা যে কথা বলেছেন বিচার, সংস্কার এবং নির্বাচন, মেহরবানি করে এজেন্ডার মধ্যে থাকবেন। আপনাদের দিন দুনিয়া ছোট করে আনেন, এজেন্ডা ছোট করে আনেন এবং এই ধরনের অনির্বাচিত সরকার অনিশ্চিত কালের জন্য থাকলে আমাদের দুর্যোগ, দুর্ভোগ কেবলমাত্র নতুন চেহারা নেবে, যেটা কেউ আমরা দেখতে চাই না।